আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেখাপড়া অনলাইন শিক্ষা সহায়ক প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি স্বপ্নিল হাসান তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে আছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ শ্রেণী নিয়ে। শুরুতেই তোমাদের কিছু কথা বলে নিতে চাই যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ শ্রেণীতে আমরা আজকে যে ব্যাপারটুকু পড়বো সেটা হচ্ছে বাংলাদেশের সংস্কৃতির স্বরূপ বৈশিষ্ট্য, যেটার পর্ব 2 আজকে আমরা পড়ব। এর আগে আমরা যেটা বলে নিব যে আমরা এই অধ্যায়টি শুরু করেছি, অধ্যায়টি কিন্তু ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি, যেখানে আমরা একটু এই অধ্যায়টাকে রিভাইজ করে নিব। যে প্রথমেই দেখো যে কথাটা বলেছে যে সৃষ্টির শুরু থেকেই মানুষ প্রকৃতি ও পরিবেশকে কাজে লাগিয়ে নিজেদের প্রয়োজন মিটিয়েছে। এক টুকরো পাথর একটি গাছের ডাল হয়ে উঠেছিল হিংস্র পশুর হাত থেকে নিজেকে বাঁচানোর হাতিয়ার। প্রকৃতিকে এমনভাবে কাজে লাগানোর ক্ষমতা মানুষকে দিয়েছে সংস্কৃতি, যা অদ্যাবধি চলমান রয়েছে। মানুষ বুঝতে পারলো সমাজবদ্ধ হয়ে একত্রে টিকে থাকার এই লড়াই আরও সুদৃঢ় হবে। তাই সমাজকে সংগঠিত করার জন্য উদ্দেশ্যে তৈরি হয় নানা নিয়মকানুন, যা ধীরে ধীরে অর্থনীতি, রাজনীতি, ধর্ম, শিক্ষা ইত্যাদিতে রূপ নিল। সমাজের মানুষ আনন্দ, বিনোদন, কল্যাণের জন্য তৈরি হলো নাচ, গান, সাহিত্য, আরও কত কী। ফলে রচিত হলো সংস্কৃতির বস্তুগত ও অবস্তুগত রূপ। সো এর ফলেই কিন্তু আসলে সংস্কৃতির বিভিন্ন রূপ সেটার কিন্তু ধারণ হলো। যে সংস্কৃতির ধারণা বলি, সংস্কৃতিকে কালচার বা সংস্কৃতি যেটাই বলি না কেন, সংস্কৃতি হচ্ছে মানুষের জীবনধারা। আসলে সংস্কৃতির মাধ্যমে মানুষের জীবনযাপনের প্রতিচ্ছবি প্রকাশ পায়। মানুষ তাই অস্তিত্ব রক্ষার জন্য সমাজের কি হয় দেখো, সামাজিক জীবনে কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে যা কিছু চিন্তা করে ও কর্ম করে তাই হলো তার সংস্কৃতি। যেমন বেঁচে থাকার জন্য মানুষ খাদ্য গ্রহণ করে, সেই খাদ্যকে যখন বিভিন্ন প্রণালীতে রান্না করে এবং সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করে, সেটা হয়ে যায় মানুষের সংস্কৃতি। সো খাবারটা কিন্তু গ্রহণ করে মানুষ মেনলি বেঁচে থাকার জন্য বা ক্ষুধার তাড়নায়, কিন্তু এর পরবর্তীতে যখন এটা সুন্দরভাবে রান্না করে মনের মাধুরী মিশিয়ে এটাকে পরিদর্শন করা হয়, তখন কিন্তু আসলে এটা হয়ে যায় সংস্কৃতি বা স্টাইল। তো দেখো, একটা সময় হয় কি, একটা সময় হতো যে মানুষ কিন্তু আসলে যে লেখার কথাটাই যদি চিন্তা করি, প্রথমত কিন্তু আসলে মানুষ পাথরের গায়ে অথবা গাছের পাতায় অথবা গাছের বাকলে কিন্তু খোদাই করে লেখার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা করলো। এরপর কিন্তু কাগজ আবিষ্কার হলো, এবং কাগজ আবিষ্কার হওয়ার পরে কিন্তু আসলে পাখির পালকে কালি লাগিয়ে কিন্তু তারা লিখতো, এবং এর পরবর্তী সময়ে কলমও আবিষ্কার হলো। কাগজ কলম আবিষ্কার হলে খুব ভালোভাবেই লেখালেখির কাজ চললো। তারপরে কিন্তু মানুষ আরও ইজিয়ার করার জন্য টাইপরাইটার বা টাইপ মেশিনের আবিষ্কার করা হয়, এবং টাইপ মেশিন আবিষ্কার করার পরবর্তী সময়ে কিন্তু আবার কম্পিউটারেরও আবিষ্কার হয়। সো এখন কিন্তু ম্যাক্সিমাম যে কাজ হয়েছে সেগুলো কিন্তু আসলে কম্পিউটারের মাধ্যমে কাজগুলো হচ্ছে, কম্পিউটারের মাধ্যমে সব ধরনের কাজ আসলে করে থাকছে। তারপর দেখো, সংস্কৃতির বিভিন্ন ধরনের উপাদান রয়েছে, যেগুলো আমরা জানি যে বস্তুগত উপাদান এবং অবস্তুগত উপাদান। এখন বস্তুগত উপাদানগুলোর কথা যদি বলতে যাই, তাহলে কিন্তু বলতে হবে যে বিভিন্ন ধরনের ঘরবাড়ি, আসবাবপত্র, পোশাক, যানবাহন, খাবার, চাষাবাদের উপকরণ, বইপত্র ইত্যাদি হচ্ছে আমাদের সংস্কৃতির বস্তুগত উপাদান। এবং আমাদের সংস্কৃতির অবস্তুগত উপাদানগুলোর কথা যদি চিন্তা করতে যাই, তাহলে কিন্তু বলতে হবে সামগ্রিক জ্ঞান, মনোভাব, দৃষ্টিভঙ্গি, ধর্মীয় বিশ্বাস, নীতিবোধ, ভাষা, বর্ণমালা, শিল্পকলা, সাহিত্য, সঙ্গীত, আদর্শ, মূল্যবোধ, জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা ইত্যাদি। আমাদের দেশের মানুষ নিজস্ব প্রয়োজনেই বস্তুগত সংস্কৃতির উপাদান সৃষ্টি করেছে। সো আমাদের যে বস্তুগত সংস্কৃতি রয়েছে এবং বস্তুগত সংস্কৃতির যে উপাদান রয়েছে, এগুলো কিন্তু আসলে মানুষ নিজস্ব প্রয়োজনে সৃষ্টি করেছে। এইসব উপাদান শত শত বছর ধরে টিকে থাকতে পারে। সো এইসব যে উপাদানগুলো রয়েছে, সেই উপাদানগুলো কিন্তু আসলে শত শত বছর ধরে টিকে থাকতে পারে। যেমন আমরা জাদুঘরে গেলে এমন অনেক জিনিস দেখতে পাই যেগুলো শত শত বছর পুরনো। সো জাদুঘরে যখন আমরা যাই, তখন কিন্তু আমরা আসলে এমন অনেক ধরনের জিনিস দেখতে পাই যেগুলো আসলে শত শত বছর পুরনো। সেগুলো দেখে আমরা বাংলাদেশের সে সময়ের মানুষ ও তাদের সংস্কৃতি সম্পর্কে ধারণা করতে পারি। সো এই জিনিসগুলো দেখার পরে কিন্তু আসলে আমরা বাংলাদেশের সে সময়কার মানুষ ও তাদের সংস্কৃতি যে রয়েছে সে সম্পর্কে কিন্তু আসলে আমরা ধারণা করতে পারি। বাংলাদেশের সংস্কৃতি বস্তুগত ও অবস্তুগত উপাদান সমূহ কোনোভাবেই পরস্পর থেকে বিচ্ছিন্ন নয়। সো বাংলাদেশের যে সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতির যে বস্তুগত উপাদান রয়েছে এবং অবস্তুগত যে উপাদানগুলো রয়েছে, সেই উপাদানগুলো কিন্তু আসলে আলটিমেটলি কোনোটার থেকে আলাদা নয়। এই ব্যাপারগুলো আলোচনা করা হলো এজন্য, যাতে করে তোমাদের পরবর্তী সময়ে বুঝতে কোনো অসুবিধা না হয় এবং তোমাদের ব্যাপারগুলো মনে থাকে। তারপর আমরা কিন্তু পড়েছি বাংলাদেশের সংস্কৃতির স্বরূপ ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা সেই আলোচনারই দ্বিতীয় অংশ আলোচনা করব। দেখো, চিরায়ত বাঙালি সংস্কৃতির
চিরায়ত কি বাঙালি সংস্কৃতির একটি চিরায়ত যে সংস্কৃতি রয়েছে সেটাও কিন্তু আসলে বাংলা যে সংস্কৃতি রয়েছে বা বাঙালি যে সংস্কৃতি রয়েছে সেটির কিন্তু একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রকৃতি যেমন সমৃদ্ধ তেমন তার রয়েছে ভাঙা গড়ার খামখেয়ালিপানা। সো চিরায়ত যেমন বাংলার সংস্কৃতির একটি বৈশিষ্ট্য, এখানে যেমন রয়েছে যে কি বলেছে যে দেখো এখানে যেমন যেমন সমৃদ্ধ প্রকৃতি, যেমন সমৃদ্ধ প্রকৃতি কিন্তু এখানে খুবই সমৃদ্ধ, কিন্তু এখানে কি রয়েছে ভাঙা গড়ার খামখেয়ালিপানা। সো ভাঙা এবং গড়ার যে খামখেয়ালিপানা রয়েছে সেটা কিন্তু রয়েছে সংস্কৃতিতে, একে কোনোভাবেই এড়িয়ে চলা সম্ভব ছিল না। সো এই ব্যাপারটাকে কিন্তু কোনোভাবেই এড়িয়ে চলবো বা স্কিপ করে যে চলবে সেটার কিন্তু কোনো প্রকার অবকাশ ছিল না। এখন সম্ভবত এসব অনিশ্চয়তা থাকে, দেখো এখনও সম্ভব নয়। প্রকৃতির বিরূপ আচরণ যেহেতু কখনো ঝড়, কখনো বন্যা, কখনো অনাবৃষ্টি এবং হঠাৎ ঢল, এসব অনিশ্চয়তা থাকে, এখানকার মানুষকে পরম শক্তির প্রতি আকৃষ্ট এবং বিশ্বস্ত রেখেছে। সো বাঙালির যে সংস্কৃতির একটা ব্যাপার রয়েছে, যে ব্যাপারটা হচ্ছে ভাঙা গড়ার খেলা, সেটা কিন্তু বাংলায় থাকবে। আর যেহেতু আমরা সকলেই জানি যে আমাদের বাংলায় একটা নদীমাতৃক যে অবস্থান রয়েছে, নদীর পরিমাণ খুব বেশি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার আমরা সবাই জানি যেটা নদীর সাথে সম্পৃক্ত, যে নদী কিন্তু একুল ভাঙলে আরেকটা কুল যেটা থাকে সেটা কিন্তু গড়ে। সো এটা এজন্যই বলা হয়েছে ভাঙা গড়ার খেলা। এবং এই সময় যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো কিন্তু মানুষ একেবারে কখনোই রুখে দিতে সক্ষম হয়নি, বা এখনও কিন্তু আসলে তারা এই সমস্যার যে রয়েছে সেগুলো রুখে দিতে কখনোই পসিবল হবে না। সো আমরা যারা আসলে নদীর তীরবর্তী এলাকার লোক, তারা কিন্তু আসলে নদী ভাঙার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি, যে একটা অঞ্চল, একটা মানুষের ঘর বাড়ি, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ মুহূর্তের মধ্যে কিন্তু চোখের সামনে যখন তুমি বিলীন হয়ে যেতে দেখবে, তখন তুমি কিন্তু আসলে বলবে যে প্রকৃতির এ আবার কি খেলা, এ আবার কি রূপ প্রকৃতির। কিন্তু সেই সাথে সাথে কিন্তু যেমন আমাদের এ কুল ভাঙছে, অন্য একটা কুল কিন্তু আবার ঠিকই গড়ছে। সো বাঙালি মানুষের জীবনের সাথে কিন্তু আসলে খুব বেশি সমস্যা হলেও আমি খুব অবাক দৃষ্টিতে দেখলাম যে তারা কিন্তু আসলে ইউজ টু হয়ে গেছে, যে চর অঞ্চলের ওইসব মানুষগুলো যে ভেঙে গেছে, হ্যাঁ ঠিক আছে, তারা কষ্ট পেয়েছে, তারা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হচ্ছে, কিন্তু তাদের কিন্তু আসলে কোনো অভিযোগ নেই, তারা কিন্তু এই সংস্কৃতির সাথে মিলিয়ে নিয়েছে। সো আবার যখন একটা সময় জাগে, তারা কিন্তু এসে ওই জায়গাটায় আবার তাদের বসতি স্থাপন করছে। সো এই ব্যাপারটা আমরা দেখেছি। তারপরও নদী ভাঙন ছাড়া কিন্তু আরও যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো কিন্তু হচ্ছে দেখো কখনো ঝড়, কখনো বন্যা। সো বন্যার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো যাদের নিচু এলাকায় বাড়ি, তারা কিন্তু খুব সহজেই দেখতে পেয়েছে যে ঘর বাড়ি পর্যন্ত ডুবে যায়, একদম ঘরের চালা পর্যন্ত ডুবে গেছে। এবং কিছু কিছু চিত্র কিন্তু আমার চোখে চোখে ভাসে, যেগুলো আমি টিভির পর্দায় দেখেছিলাম, যে ঘরের টাল ডুবে গেছে, যে ছাগল নিয়ে ঘরের চালার উপরে কিন্তু মানুষরা আসলে অবস্থান করছে সাহায্য পাওয়ার জন্য। তো কত তাড়াতাড়ি আসলে এটা হয়ে যেতে পারে সেটা যদি তোমরা চিন্তা করো, খুবই অবাক লাগার মতো একটা বিষয়। তারপর কি রয়েছে, কখনো কখনো অনাবৃষ্টি যে ব্যাপারটা, সেটাও কিন্তু আবার একটা সমস্যা, যে কখনো কখনো অনেক দিন যাবৎ বৃষ্টি হচ্ছে না, দেখা যাচ্ছে যে কৃষি জমি, মাঠ ঘাট, রাস্তা সব ফেটে চৌচির হয়ে রয়েছে। সো এই ব্যাপারটা একটা প্রবলেম। সেক্ষেত্রে কিন্তু আসলে ফসল উৎপাদনের ক্ষেত্রে প্রবলেম হয়। তারপর তোমার মাটির উর্বরতা কমে যায়, সেই সময় ফসল খুব ভালোও হয় না, এবং সেই সময় ফসল চাষাবাদের জন্য প্রচুর ব্যয়বহুল যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো কিন্তু করতে হয়। তো তারপর দেখো হঠাৎ আবার ঢল, এসব অনিশ্চয়তা থাকে। সো পাহাড়ি যে ঢলগুলো হয়, সেই ঢলগুলো যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে এক ঢলে পাহাড় একটা নিমিষে গুড়িয়ে যায়। সেক্ষেত্রে পাহাড়ি অঞ্চলের মানুষের যে ঘর বাড়ি থাকে সেগুলো কিন্তু আসলে ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়, এবং অনেক মানুষও কিন্তু আসলে এই ঢল যখন হয় তখন কিন্তু আসলে মারা যায়। সো এই যে প্রাকৃতিক ঢল, তারপরও কিন্তু আসলে এসব নিয়ে কিন্তু মানুষ অনিশ্চয়তায় থাকে। তাই এখানকার মানুষের পরম শক্তির প্রতি আকৃষ্ট এবং বিশ্বস্ত রেখেছে। সব ধর্মের মানুষ নিজ নিজ বিশ্বাস থেকে এই সাধনা করছে। সো এই যে প্রাকৃতিক দুর্যোগগুলো হচ্ছে বা এই ধরনের যে সমস্যাগুলো হচ্ছে, এই কারণে কিন্তু আসলে এই অঞ্চলের মানুষগুলো যারা আমরা রয়েছি, তারা কিন্তু আসলে কিছুটা ধর্মভীরুও। কারণ আমাদের যে পরম শক্তি, আমরা কিন্তু আমাদের পরম শক্তির প্রতি আস্থা রাখি, এবং আমরা কিন্তু প্রার্থনা করি প্রতিনিয়ত, যাতে করে আমাদের যেই সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো থেকে আমরা পরিত্রাণ পাই।
সো এই জন্য আসলে এই সাধনার মাধ্যমে আল্লাহ বা ঈশ্বরের কথা ধর্মের মানুষ নিজ নিজ বিশ্বাস থেকে এই সাধনাগুলো কিন্তু করে। এই সাধনার মধ্যে আল্লাহ পাক বা ঈশ্বরের কথা যেমন আছে তেমনই আছে মানুষের কথা। বাঙালি সংস্কৃতির বৈচিত্র্যের মধ্যে যে সুরটি প্রধান সেটিকে বলা হয় মানবতাবাদ, অর্থাৎ মানুষের জন্য ভালোবাসা, মানুষের সম্প্রীতি, এসব কথার প্রতিফলন আমরা পাই লালন, রবীন্দ্রনাথ এবং নজরুলের গানে। সো আমাদের যে রয়েছে লালন এবং নজরুল এবং যে রবীন্দ্র যে সঙ্গীত রয়েছে, সেই সঙ্গীত থেকে কিন্তু আসলে মানুষের প্রতি মানুষের যে ভালোবাসার যে ব্যাপারটা, যে জায়গাটা, সেই জায়গাটা থেকে শুরু করে মানুষের প্রতি মানুষের ভালোবাসা থেকে যে এক ধরনের গান, সেই গানগুলো কিন্তু আমরা জানতে পাই। সেই সুলতানি আমলে কবি চন্দ্রীদাস লিখেছেন, সবার উপর মানুষ সত্য তাহার উপর নেই। সো সুলতান আমলে যে কবি চন্দ্রীদাস যথার্থ একটা কথা লিখে গিয়েছেন যে সবার উপরে আসলে মানুষ সত্য, তাহার উপরে নেই। সো মানুষ হচ্ছে সবার উপরে সত্য কথা, তারপরে জাতিপাতি ধর্ম এগুলো কিন্তু আসলে সব পরের ব্যাপার, কারণ মানুষের মধ্যে যে ভালোবাসাটা, সেই ভালোবাসাটা হচ্ছে প্রধান। তারপরে যে যার যার ধর্ম পালন করে সেটা তার ব্যাপার। আর নাম না জানা লোককবি লিখেছেন চমৎকার কবিতা, নানা বরণ গাভীরে ভাই একই বরণ দুধ, জগৎ ভরমিয়া দেখি সবাই একই মায়ের পুত। আচ্ছা, তো নাম না জানা এক কবি খুব চমৎকার একটা কবিতার মধ্যে দিয়ে কিন্তু তিনি বলেছেন যে নানা বরণ গাভীরে ভাই একই বরণ দুধ, মানে গাভী কিন্তু আসলে বিভিন্ন ধরনের হলেও গাভীর দুধগুলো কিন্তু আসলে দুধ কিন্তু আসলে একই রকম, ভর্মিয়া দেখি সবাই একই মায়ের পুত। তারপর আমরা কিন্তু জগৎ ভরে দেখি যে আসলে সবাই কিন্তু মায়েরই ছেলে হয়ে থাকে এবং সবাই কিন্তু আসলে একই মায়ের পুত। আমাদের জাতি কবি কাজী নজরুল ইসলামও লিখেছেন, মোরা একটি বৃত্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান। সো হিন্দু মুসলমান আমরা কিন্তু আসলে যে আমাদের মধ্যে যে একটা ভ্রাতৃত্বমূলক যে সম্পর্ক থাকে সেটা থাকা উচিত, কারণ সেটা আমাদের ভিতরে রয়েছিল, কারণ আমাদের যে পূর্বজনরা যারা রয়েছিল, যারা আমাদের কবি সাহিত্যিকরা রয়েছেন, তারা কিন্তু আসলে তাদের সাহিত্যের মধ্যে কিন্তু আমাদের এই বর্ণনা করেছিলেন। তাই হয়তো বা আমাদের দেশে হিন্দু মুসলমান যে দাঙ্গা কলহ সেটা কিন্তু খুব কম হয়, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও কিন্তু খুব কম হয়। সো কবি কাজী নজরুল ইসলাম যে পুরো লাইনটা লিখেছেন সেটা হচ্ছে, মোরা একটি বৃত্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। সো খুব সুন্দর করে কিন্তু আসলে তিনি বর্ণনা করেছিলেন। তো আজকের যে এই পড়ার ব্যাপারটা সেটা হচ্ছে বাংলাদেশের সংস্কৃতির স্বরূপ বৈশিষ্ট্য আমরা আলোচনা করলাম, যেখানে খুবই মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সব কিছুতে। তারপরও কিন্তু আসলে হিন্দু মুসলিম মিলে আমাদের সংস্কৃতিকে বুকে ধারণ করে খুবই সমৃদ্ধতার সাথে কিন্তু আসলে আমরা এখন পর্যন্ত রয়ে আছি। সো এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের সকলের জানা প্রয়োজন। আর যদি তোমরা মনে করছো যে কারো কোনো এখানে সমস্যা হচ্ছে বোঝার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু তোমরা আমাদেরকে কমেন্টস করে তোমাদের সমস্যা সুবিধা অসুবিধাগুলো জানাতে পারো। আর যেহেতু আমরা হচ্ছে অনলাইনে তোমাদের সাথে যুক্ত, সেহেতু কিন্তু আর তোমাদের জন্য যেহেতু সম্পূর্ণ বিনামূল্যে একটি শিক্ষা ব্যবস্থা আমরা গড়ে তুলেছি, তাই কিন্তু আসলে তোমাদের কিন্তু প্রত্যেকের আসলে এখানে অংশগ্রহণ করা উচিত। কারণ যখন তোমরা আমাদের এই শিক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করবে, তাহলে তখন আসলে আধুনিক যুগের যে ব্যবহারটা সেটা তোমরা করতে সক্ষম হলে, এবং এটা তোমাদেরকে বেনিফিট করলো, তোমাদের পরিবারের একটা বিশাল অঙ্কের অর্থ কিন্তু আসলে বেঁচে যাচ্ছে যদি তোমরা আমাদের কাছ থেকে এই ক্লাসগুলো অ্যাটেন্ড করো। সো আমি বলবো তোমরা তো অ্যাটেন্ড করবেই, সেক্ষেত্রে তোমাদের সাবস্ক্রাইব করা লাগবে এবং বেল আইকনটিকে তোমরা ক্লিক করে রাখবে, কারণ এটা তোমাদের ভালো হবে। আপডেটেড করা ভিডিও কিন্তু সবার আগে তুমি পেয়ে যাবে। আরেকটা জিনিস যেটা তোমাদের কাছে করবে, রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে বেশি করে শেয়ার করো, কারণ তোমার যতটা প্রয়োজন তার থেকে অনেক বেশি প্রয়োজন কিন্তু তোমার বন্ধুর হতে পারে। কারণ যেহেতু অনেক পরিবার এমন রয়েছে যাদের অর্থের অভাবে পড়ালেখা বন্ধ হয়ে যায়, তো এমন একটা বন্ধু যে তোমাকে কখনো বলতেও পারেনি, কিন্তু তোমার এই ক্লাসটা শেয়ার করার কারণে সে অ্যাটেন্ড করতে পারছে, সে কিন্তু আসলে তার পড়ালেখার যে গতিটা সেটা কিন্তু সচল থাকবে, আর এটা পসিবল হবে কিন্তু তোমার জন্য। সো বেশি করে তোমরা শেয়ার করো। আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, সতর্ক থাকো, সাবধান থাকো, অবশ্যই মাস্ক পরিধান করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।